আগামী ৩ মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে বাংলাদেশ, এমন শঙ্কায় ক্রয়াদেশ স্থগিত করছেন অনেক বিদেশি ক্রেতা। আর এই অর্ডারগুলো ভারতে চলে যাচ্ছে বলেও দাবি করেন বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। সকালে এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, জুলাই আগস্টের যে ক্রয়াদেশ আসার কথা ছিল সেগুলো থেমে গেছে। এমন বাস্তবতায় ব্যবসা আরও ক্ষতির মুখে পড়তে পারে। এ সময় টার্নওভার বাতিল, রপ্তানি আয়ের উপর উৎসে কর কমানোর দাবি জানায় বিসিআই। করের বোঝা না চাপিয়ে ব্যবসা সহায়ক কর কাঠামো তৈরির দাবি জানায় ডিসিসিআই। আমরা বলে আসতেছি আমাদের তেল নাই, আমাদের অমুক নাই, আমাদের গ্যাসের সমস্যা। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে। আমি গত এক সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমারকে শুনলাম যে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, এবং তোমরা তো এই তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে, এবং এগুলি কিন্তু এখন ইন্ডিয়াতে দেওয়া শুরু করেছে। টাকার অভাবে বেকার সংক্রান্ত জরিপ করতে পারছে না পরিসংখ্যান ব্যুরো। ফলে গেল 1 বছরের তথ্য নেই সরকারের হাতে, যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকৌশল নির্ধারণে। বিশেষজ্ঞরা মনে করছেন, নানা কারণে গেল 1.5 বছরে বেড়েছে এই সংখ্যা, কিন্তু প্রকৃত উপাত্ত না পেলে কঠিন হবে সংকট মোকাবিলা করা। ইমদাদ হোসেনের রিপোর্ট। শিক্ষিত বেকারের সংখ্যায় উপরের সারিতে বাংলাদেশের নাম, যা ধারাবাহিকভাবেই বাড়ছিল প্রতি বছর। তবে শুধু শিক্ষিত নয়, বেকারত্বের সার্বিক চিত্রই সামনে আসছে না বহুদিন ধরে। কারণ 2022 থেকে প্রতি 3 মাস পর পর প্রকাশের যে ধারাবাহিকতা, তা বন্ধ বছরের ওপরে। ফলে অর্থনৈতিক কর্মকৌশল ঠিক করতেও সমস্যা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর। তথ্য বলছে, জরিপের ধারাবাহিকতা ধরে রাখতে 100 কোটি টাকার নতুন এক প্রকল্প প্রস্তাব করে পরিসংখ্যান ব্যুরো, কিন্তু তার অনুমোদন দেয়নি সরকার। ফলে সেখানেই থেমে আছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই কার্যক্রম, জানিয়ে ক্ষুব্ধ বিশ্লেষকরা। এখন যদি শ্রমবাজারে কর্মসংস্থান বা সংশ্লিষ্ট অন্যান্য যে নীতিগুলো বা যে প্রকল্পগুলো গ্রহণ করবেন, সেগুলো তো বাস্তব তথ্যের ভিত্তিতে করা উচিত, বর্তমান অবস্থার প্রেক্ষিতে করা উচিত। এবং কি জানে, সেটা যদি শ্রমবাজার প্রকৃত চিত্রটা যদি আপনার সামনে না থাকে, এবং সেটা যদি বর্তমান চিত্রটা না থাকে, তাহলে অতীত যে তথ্য তার ভিত্তিতে আপনি যে পরিকল্পনা বা যে প্রকল্প গ্রহণ করবেন বা যে নীতি গ্রহণ করবেন, সার্বিক অর্থে সেটা কিন্তু সঠিক ফলাফল দিতে সক্ষম হবে। বিবিএস তথ্য প্রকাশ না করলেও এই হার যে বাড়ছে তা প্রতিষ্ঠিত বিভিন্ন সূচকে। যেমন বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে নতুন দরিদ্র হয়েছে 14 লাখ, যার বড় একটা অংশই বেকারত্বের কারণে। অন্যদিকে 2024-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তত 400 পোশাক কারখানা বন্ধ হওয়ায় সেখানে যোগ হয়েছে বড় একটা সংখ্যা। এছাড়া মাস দেড়েক ধরে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়লে সেটিও আসবে বড় দুঃসংবাদ হয়ে। অর্থনীতিবিদরা মনে করেন, পরিস্থিতি যাই হোক, সঠিক তথ্য প্রকাশ করতে হবে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের স্বার্থেই। এটা যাতে প্রকল্প নির্ভর না হয়, এটা তো আমাদের প্রতি বছরই আমাদের শ্রম পরিসংখ্যান দরকার, আমাদের দারিদ্র্য পরিস্থিতি কি সেটা আমাদের জানা দরকার। তো সেটা যদি প্রতি বছরই এটা দরকার হয়, এবং সরকারের বার্ষিক কর্মসূচি প্রণয়ন, তার বাজেট প্রণয়ন, এগুলো তো বছর ভিত্তিতে তাদের করতে হয়। তো সেখানে হালনাগাদকৃত এই তথ্য উপাত্ত যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটাকে তো তাদের রেগুলার কাজের অংশ হিসাবে বাজেটে এগুলোর প্রতিফলন থাকা দরকার বলে আমি মনে করি। 2024 সালের সবশেষ জরিপ অনুযায়ী দেশে বেকারের সংখ্যা ছিল 26 লাখের ওপরে। তবে সাম্প্রতিক প্রক্ষেপণ আমলে নিলে তা ছাড়াতে পারে অন্তত 30 লাখ। ইমদাদ হোসেন, 71, ঢাকা। অর্থবছরের 9 মাসে প্রায় লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতিতে এনবিআর। এই সময় 3,85,852 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সংস্থাটি আদায় করতে পেরেছে 2,87,662 কোটি। ফলে লক্ষ্যমাত্রা পূরণে অর্থ বছরের বাকি 3 মাসে আদায় করতে হবে 2,66,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। রাজস্ব আদায় বাড়াতে আইএমএফের চাপ থাকা সত্ত্বেও চলতি অর্থ বছরে রেকর্ড ঘাটতিতে এনবিআর, যদিও কোনো বছরই প্রত্যাশা অনুযায়ী আদায় করতে পারে না সংস্থাটি।
তথ্য বলছে অর্থ বছরের ৯ মাসে ঘাটতি প্রায় ৯৮,০০০ কোটি টাকা। এ সময়ে ৩,৮৫,৮৫২ কোটির লক্ষ্যমাত্রার বিপরীতে সংস্থাটি আদায় করতে পেরেছে 2,৮৭,৬৬২ কোটি, যদিও বছর ব্যবধানে বেড়েছে ১১%। এটা এনবিআর এর উপরে চাপিয়ে দেওয়া হয় যে আমার এই বাজেটের জন্য এই ঘাটতি, কাজে এই ঘাটতির মধ্যে থাকতে হলে আপনাকে এত টাকা রাজস্ব আদায় করতেই হবে। এটা এনবিআর পারবে কি পারবে না, এবং সেইটা আদায় করার জন্য যেই নীতির সংস্কার দরকার বা প্রশাসনের যেই দক্ষতা বৃদ্ধি এবং দুর্নীতি কমানোর যে পদক্ষেপগুলো দরকার, সেইগুলো নিয়ে কোনো কিছু না করে খালি লক্ষ্যটাই দিয়ে দেওয়া হয়, যার কারণে প্রতি বছরে আমরা দেখতে পাই যে এনবিআর লক্ষ্যটা অর্জন করতে পারে না। সবচেয়ে বেশি ঘাটতি আয়কর খাতে ৪৫,০০০ কোটি টাকা, মূসক আদায়ে ঘাটতি প্রায় ৩৫,০০০ কোটি, আর আমদানিতে প্রায় ২৩,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে বিনিয়োগ খরা, ব্যবসা বাণিজ্যে ধীরগতি ও অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। টার্গেট থেকে যদি কম হয় তাহলে এবং সরকারের ব্যয়ের দিকগুলো যদি ঠিক থাকে তাহলে তো এখন যে আমাদের যে ঋণ গ্রহণের প্রবণতা যেটা আমরা দেখছি গত কয়েক মাসে, তাহলে তো এটার উপরে নির্ভরশীলতা আমাদের আরো বেড়ে যাবে, এবং তার ফলে একদিকে ঋণ পরিষেবার চাপ আর অন্যদিকে ব্যক্তি খাতে ঋণ প্রাপ্তির সেখানে যে স্বল্পতা, সেই দুই দিক থেকে এখানে একটা নেতিবাচক প্রভাব পড়বে। ফলে লক্ষ্যমাত্রা অর্জনে অর্থ বছরের বাকি ৩ মাসে এনবিআরকে আদায় করতে হবে ২,৬৬,০০০ কোটি টাকা প্রতি মাসে, যা প্রায় ৮৯,০০০ কোটি টাকা। মইনুল হাসান, ৭১, ঢাকা। ঋণ খেলাপিদের সাথে সরকার আপোষ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, যারা ঋণ নিয়ে পালিয়েছে তাদের দেশে ফেরাতে লবিস্ট নিয়োগ করা হয়েছে। ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে, এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। রাজধানীর 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করার পরও কমছে না মোটরসাইকেলের চাপ, ফলে ভোগান্তি রয়ে গেছে আগের মতোই। আর ফুয়েল পাস কার্যক্রম নেই এমন সব পাম্পে বাড়ছে বিশৃঙ্খলা। এছাড়া একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধের কারণে সংকটে পড়েছে সিএনজি চালিত যানবাহনগুলো। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। একদিন তেল বিক্রি বন্ধ রাখার পর আবারও সচল রাজধানীর আগারগাঁও এলাকার হাসান ফিলিং স্টেশন, কিন্তু পরিস্থিতির উন্নতি নেই। জ্বালানি তেলের গ্রাহকদের তীব্র চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। পুলিশের উপস্থিতিতেই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন অনেকে। এলাকা ভিত্তিক ছেলেপেলে আছে, এদেরকে দেখতে হয়, এদেরটা দিতে হয়, এই রাজনৈতিক নেতা অমুক নেতা এ পাঠাইছে ও পাঠাইছে, এগুলো সকল কিছু মিলে ওই 4,500 দিয়ে কভার দেওয়া যায় না। তখন হয় কি, যারা সিরিয়ালে আছেন ওনারা পায় না, বাইরে থেকে এসে নিয়ে যায়, তখন এই মূল দোষটা হয় আমাদের ম্যানেজমেন্টের। এরকম যদি না দিত তাহলে কিন্তু আমি এই জায়গায় থাকতাম না। তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আপনার এখানে কর্তৃপক্ষ যারা আছে এটা কিন্তু তাদের ব্যর্থতা। যে আমরা সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছি, ব্যাক করছি আমরা। এখানে উল্টা পথে কেউ যেন না আসতে পারে সেই জন্য আমি সর্বাত্মক চেষ্টা করতেছি, তাদেরকে বুঝাইতেছি তারা যাতে না আসে আর লাইনে থাকে, পর্যাপ্ত তেল আছে। শাহবাগের মেঘনা মডেল, আসাদ গেটের সোনার বাংলা, বিজয় সরণির ট্রাস্ট সহ রাজধানীর 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করেছে জ্বালানি বিভাগ। এতে অন্তত 10 লিটার অকটেনের নিশ্চয়তা পেলেও ভোগান্তি কমেনি মোটরসাইকেল চালকদের। ওই আগে যেরকম ছিল লাইনে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায়, এখনো সেই রকমই। লাভটা কি হলো? এখন এটা একজন মেয়ের জন্য তো পসিবল না। তারপর আমি আসছি উত্তরা থেকে, ওখানে অনেকগুলো পাম্প আছে, কোথাও তেল দিচ্ছে না। একটা টিপ মারছি আমি, এই টাইমে মোটামুটি 1000-1200 টাকা ভাড়া মাইরে ফেলাই, কিন্তু ওখানে জ্বালানি নিমু না টিপি মারমু, মানে অবস্থা অনেক খারাপ। 4 চাকার ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন এবং মালবাহী যানবাহনগুলোতেও মিলছে না চাহিদা মতো অকটেন ডিজেল। উল্টো তীব্র গরমের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ডিপো থেকে সরবরাহ খানিকটা বৃদ্ধির পরও লাঘব হচ্ছে না দুর্ভোগ। অন্যদিকে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধে বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরাও। সময় তো সে আগেরই লাগলো, তো পরিবর্তন কোথায়? খাবারের কষ্ট, এর টয়লেটের কষ্ট, সমস্ত কিছু ত্যাগ করে লাইনে থাকতে হয়। খুবই খারাপ লাগে। এই সকালে এসে সিরিয়াল দিচ্ছি, এখনো তেল পাইছি কিনা, সামনে গেলে পাওয়া যাবে কিনা কোনো গ্যারান্টি নেই। সারাদিনে মানুষের অর্ধেক দিন চলে যায় ফুয়েল পাম্পের লাইনে, তো বাকি দিন কীভাবে পার করবে একটা মানুষের সংসার জীবনযাপন আছে।
শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আরও 25টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দর্শক, আজকের দিনে জ্বালানি পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, এখনো পর্যন্ত কোনো ধরনের স্বস্তির খবর আপনি দিতে পারবেন কিনা, যেহেতু জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং ফুয়েল পাস কার্যক্রমও চলছে, সেক্ষেত্রে গ্রাহকরা কোনো ধরনের স্বস্তি পাচ্ছেন কিনা? স্বস্তির কথা বলতে গেলে যে ফুয়েল পাস কার্যক্রম যেটা চালু হয়েছে সেটি 7টি স্টেশনে চালু হওয়ার কথা, এখন কিন্তু ছিন্ন বিচ্ছিন্নভাবে কিন্তু প্রায় সবকটে 2-1টি স্টেশন ছাড়া সব ক্ষেত্রে কিন্তু ফুয়েল পাস কার্যক্রম চলছে। এই দিক থেকে কিছুটা হলেও যে যারা ফুয়েল পাসের আওতাভুক্ত আছে তারা শুধুমাত্র জ্বালানি নিতে পারছেন। অনেক ক্ষেত্রে 2-1টি স্টেশনে আমরা এর ব্যতিক্রম চিত্র দেখেছি, যে কিছু যে বিশেষ ক্যাটাগরিতে যে লোকজনদেরকে দেওয়া হচ্ছে, সেই বিশেষ ক্যাটাগরিতে 2-1জন ছাড়া এই কিছুটা স্বস্তি এসেছে। কিন্তু জ্বালানির দাম বৃদ্ধির ফলে যে অলিখিত রেশনিং কার্যক্রম যেটি আগে চালু ছিল সেটি কিন্তু এখনো রয়েছে, যার কারণে ভোগান্তি কিন্তু মানুষের কমে নেই। একদিক থেকে আগে যে শুধু ভোগান্তি ছিল, যেটি দীর্ঘ লাইনের অপেক্ষার পর অপেক্ষা, সেই ভোগান্তিটা এখন একদিকে অপেক্ষা তো করতেই হচ্ছে, সেই সাথে বাড়তি দাম দিয়েও কিন্তু ভোক্তাদের কিনতে হচ্ছে। সেই কারণেই কিন্তু ভোগান্তি কিন্তু কোনোটা কমেনি। একই সাথে পাম্প মালিকদের যে অভিযোগ আমরা শুরু থেকে শুনে এসেছি, যে রেশনিং কার্যক্রমে অলিখিতভাবে চলছিল, সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে চলছে। কিছুটা পরিমাণ বেড়েছে, তারা ডিপো থেকে কিছুটা পরিমাণ তেল বেশি পাচ্ছে, কিন্তু সেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাদের যে চাহিদা সেই তুলনায় কিন্তু তারা তেল পাচ্ছে না, যার কারণে কিন্তু সেই ভোগান্তি এখনো পোহাতে হচ্ছে। রাজধানীর পাম্প স্টেশনগুলো আসলে দেখছি যে 1-1.5 মাসের যে ভোগান্তি চিত্র, সেই চিত্র কিন্তু এখনো দেখতে পেয়েছি। তবে ফুয়েল পাসের শুরুতে যে যান্ত্রিক ত্রুটি, তারপর সার্ভার ডাউনের যে বিষয়গুলো ছিল, সেটি এখনটা অনেকটা কমে এসেছে। এখন ফুয়েল পাস কার্যক্রম কিন্তু অনেকটাই স্বাভাবিক প্রক্রিয়া আমরা দেখেছি। সবকিছু মিলে সাধারণ মানুষের জন্য যে জ্বালানির দাম বৃদ্ধির ফলে যে সুখবর, সেই বৃদ্ধির পরে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এখনো কমেনি। সাধারণ মানুষের একদিকে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে, অন্যদিকে কিন্তু একই সাথে আমরা দেখেছি যে অবৈধ মজুদের একটা জোরে সোরে অভিযোগ ছিল, এবং জ্বালানি মন্ত্রণালয়েরও দেখেছি বিভিন্ন অভিযান। সেই অভিযানের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে যে অভিযানের ক্ষেত্রে যে 1.5 মাসে অনেক যে জরিমানাগুলো হয়েছে, একই অভিযোগ কিন্তু এখনো রয়েছে, এবং ভোগান্তির যে মাত্রা, সেই ভোগান্তির মাত্রা কিন্তু এখনো কমেনি। সবকিছু মিলে যে 1.5 মাসের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু জ্বালানি তেল বাড়ার পরেও কিন্তু এখনো কমেনি। ফারুক। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী শাহবাগ থেকে জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে যুক্তরাজ্যে প্রতিনিয়তই ঘটছে এক অভিনব ঘটনা। স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় জ্বালানি নিয়ে অর্থ পরিশোধ না করেই চলে যান অসাধু গ্রাহকরা, যার ফলে বছর ব্যবধানে দেশটিতে পেট্রোল চুরির ঘটনা বেড়েছে ৬২%। একই অবস্থা অস্ট্রেলিয়াতেও, যেখানে এমন ঘটনা বেড়েছে ৫০%। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংঘাতে বেড়েছে বৈশ্বিক জ্বালানির দাম, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বাদ যায়নি ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি যুক্তরাজ্য, যেখানে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। আর এতেই প্রতিনিয়ত ঘটছে এক অভিনব ঘটনা। দেশটিতে অস্বাভাবিক হারে বেড়েছে পেট্রোল চুরি, যা আগের বছরের তুলনায় বেড়েছে ৬২%। তথ্য বলছে প্রতি সপ্তাহে একটি পাম্পে গড়ে 5টি চুরির ঘটনা ঘটছে, যা আগে ছিল 1টি কিংবা 2টির মতো। এতে প্রতিটি পাম্পকে সপ্তাহে 2000 পাউন্ডের ক্ষতি গুনতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, পাম্পে গাড়ি নিয়ে এসে পেট্রোল ভরে অর্থ পরিশোধ না করে চলে যাচ্ছেন গ্রাহকরা। কখনো পিকআপ, কখনো মোটরসাইকেলের মাধ্যমে ঘটছে এমন চুরির ঘটনা। স্মার্ট নিরাপত্তা প্ল্যাটফর্ম পে মাই ফুয়েলের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 1400 চুরির ঘটনায় অর্থ আদায় করা গেছে, যা খরচ করা জ্বালানির থেকে 46% বেশি। কারণ হিসেবে বলা হয়, চুরির সময় যেখানে পেট্রোলের গড় মূল্য ছিল 56 পাউন্ড, সেখানে আদায় করার সময় গড় দাম বেড়ে দাঁড়ায় 67 পাউন্ডে। ইরান যুদ্ধের কারণে জ্বালানির উচ্চ মূল্যের ফলে হয়রানির শিকার হচ্ছেন পেট্রোল পাম্পের কর্মীরাও। একই পরিমাণ জ্বালানি ব্যবহারে আগের চেয়ে বেশি খরচ পড়ায় কর্মীদের সাথে বিবাদে জড়াচ্ছেন গ্রাহকরা।
এদিকে সপ্তাহ শেষে যুক্তরাজ্যে জ্বালানির দাম সামান্য কমলেও পেট্রোলের দাম যুদ্ধ শুরুর দিকের তুলনায় বেড়েছে 19.2%, আর ডিজেলের দাম বেড়েছে 34.5%। একই অবস্থা অস্ট্রেলিয়াতেও। দেশটিতে জ্বালানি সংকট অব্যাহত থাকায় চুরির ঘটনা বেড়েছে 50%। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।